Strong Roots, written by আবুল পাকির জাইনুল আবেদিন, এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম আজাদ কিন্তু নয়, উনি আরেকজন। এটা হচ্ছে আবুল পাকির জাইনুল আবেদিন, এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, এপিজে এটা ফুল ফর্ম, আসতেই পারে এক্সামে। আবুল পাকির জাইনুল আবেদিন, এই আবুল বানারটা অনেক জায়গায় ভিউ আছে। ঠিক আছে, তো তুমি রাইটার পরে সবচাইতে যেটা জন্য তুমি ফেমাস, তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল মানে, হ্যাঁ মানে মিসাইল বলি তো, ইয়েস। এবং সাথে সাথে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, 11 নম্বর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাইট? তার বাবা, বলো এর মানে এটা প্রেসিডেন্টের 2022 to 2027, 2002 থেকে 2007 অবধি তিনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি ছিলেন। তার বাবা একজন বোট ওনার ছিলেন, মানে মাঝি টাইপের, এবং ইমাম ছিলেন। ইমাম ইমাম বলতে নিশ্চয় তোমরা বোঝো, মানে মসজিদকে যে চালনা করে, মৌলভী সাহেব টাইপ, বুঝতে পেরেছো? ইমাম। তোমরা টেক্সটের সে রেফারেন্সটা পাবা যে সন্ধ্যের নামাজের শেষে অনেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন তার বাবার কাছে ওই ফুক দিয়ে নেওয়ার জন্য, মানে কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করে সেখান থেকে সেই মানে একটা যে প্রেয়ারের পরে যে কোরআন শরীফে অনেকে বিলিভ করতো যে ওইটার মধ্যে একটা এক্সট্রিম একটা পাওয়ার রয়েছে, যাতে করে অনেকের ডিজিজ থেকে শুরু করে অনেক কিছু ভালো হয়ে যেত। তো তার বাবা ছিলেন একজন ইমাম। সে দারিদ্রতার এমন কবলে পড়েছিল আমাদের এপিজে আব্দুল কালাম, যে তিনি ছোটবেলায় নিউজ পেপার সেলার ছিলেন, মানে ফ্যামিলির দারিদ্রতার কারণে, রাইট? এবং তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে যে এই টেক্সটটাতে বলা হয়েছে যে তার ফ্যামিলি, তার বাবা মা ওই এলাকায় সবচাইতে একটা সুন্দর কাপল, একটা স্বামী স্ত্রী, প্যারেন্টস হিসেবে রিগার্ড করা হতো। তাদের বাড়িতে অনেকগুলো তারা ভাই বোন ছিল, স্টিল তাদের বাড়িতে প্রত্যেক দিন অনেক মেহমান, আত্মীয় বা গরিব লোক এসে সেখানে খেত। বুঝতে পেরেছো? তারা খুব উদার মনের মানুষ ছিল ছোটবেলা থেকেই। এবার আমাদের এপিজে স্যারের বিভিন্ন লেখার জন্য তিনি যেটা বিখ্যাত হয়েছেন, আমাদের সিলেবাসের যে পার্টটা আছে সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। এটা কি? এই উইংস অফ ফায়ারটা হচ্ছে অটোবায়োগ্রাফি, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ারটা হচ্ছে তার আত্মজীবনী। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, বায়োগ্রাফি জীবনী অন্য কেউ লেখেন, আর অটোবায়োগ্রাফিটা যার বায়োগ্রাফি সে নিজেই লিখছে, তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো সেই উইংস অফ ফায়ার, সেখান থেকে তার একটা এক্সট্র্যাক্ট, সেটা হচ্ছে স্ট্রং রুটস। বলো, বুঝতে পারছি না। ও মানে এটা কনজুগাল রাইটিং, উইংস অফ ফায়ারটা অরুণ তিয়ারির সাথে লিখেছে। তো এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে যে উইংস অফ ফায়ারটা কার সহযোগিতায় লিখেছিলেন, সেটা হচ্ছে অরুণ তেওয়ারি, রাইট? তার আরো তিনটে যে বিখ্যাত রাইটিং এর জন্য তিনি বিখ্যাত হয়েছেন, একটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস, একটা হচ্ছে ইন্ডিয়া 2020। দেখো 1998 সালে লিখেছিলেন এই বইটা। এটা হচ্ছে একটা ফিউচার কাইন্ড অফ ওয়ার্ড। তিনি 1998 সালে প্রেডিক্ট করছিলেন যে 2020 সালে ইন্ডিয়া কত ডেভেলপড একটা কান্ট্রিতে পরিণত হয়ে যাবে। আর কোইন্সিডেন্ট দেখো 2019-এ করোনা ভাইরাস, রাইট? তো তিনি একটা সায়েন্টিফিক্যাল একটা পার্সন ছিলেন। তো সেই সায়েন্টিফিক দূরদৃষ্টি দিয়ে তিনি একটা অ্যাজিউম করেছিলেন, একটা প্রেডিকশন দিয়েছিলেন যে 2020 সালে ইন্ডিয়ার হালচাল অবস্থা কি হবে। এখন তো আরো ভয়ানক, এখন সব এআই রিলেটেড, রাইট? প্লাস আরেকটা হচ্ছে দ্য লুমিনাস স্পার্ক। স্পার্ক মানে আগুনের স্ফুলিঙ্গকে বোঝায়। এই প্রত্যেকটা টেক্সটটা সায়েন্টিফিক একটা টেক্সট, মানে তার কাইন্ড অফ অ্যাটিটিউড, তিনি যেরকম পার্সোনালিটি, সেই প্রত্যেকটা টেক্সট তোমরা যখন কোনোদিন যদি পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো তার বিখ্যাত কোটেশন তোমরা বারবার শুনে এসেছো, সেটা হচ্ছে ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন সেটা নয় যেটা তুমি শুয়ে শুয়ে দেখবে বা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে। স্বপ্ন হচ্ছে সেটাই যেটা বাস্তবায়নের জন্য তোমার চোখে ঘুম থাকবে না, তোমার ঘুম হারাম হয়ে যাবে, এরকম টাইপ। বুঝতে পেরেছো?
এগুলো সব ইনফরমেশন মানে প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউ এর জন্য জরুরি। ভারতরত্ন 1997, পদ্মভূষণ 1981, পদ্মবিভূষণ 1990, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফর ইয়োর এমসিকিউস। এটা হচ্ছে এটা মানে সবই ইন্ডিয়া রিলেটেড, তোমার রিলেটেড আছে। যে ভারতরত্ন যেমন ধরো প্রণব মুখার্জি ভারতরত্ন এইভাবে, এটা পদ্মবিভূষণ এক্স্যাক্টলি আমার ইয়ে নেই, তবে কোনো একটা উপাধি তো বটেই, অ্যাওয়ার্ড, প্রাইজ। ঠিক আছে, হচ্ছে সবার ওকে। দেখো স্ট্রং রুটস, আমাদের যে পাঠ্য টেক্সটটি সেটার নাম হচ্ছে স্ট্রং রুটস। এটা ওই উইংস অফ ফায়ার নামক যে অটোবায়োগ্রাফি সেখান থেকে একটা এক্সট্রাক্ট একটা তুলে নেওয়া হয়েছে তোমাদেরকে, হ্যাঁ, ওভারঅল। তো এই স্ট্রং রুটস প্রথমে আমাদের টাইটেলটা একটু বুঝতে হবে। দিস ইজ টেকনিক্যালি কল্ড এ মেটাফোর। তোমরা কি আগের দিন বুঝিয়েছিলাম হোয়াট ইজ মেটাফোর? হোয়াট ইজ মেটাফোর? এনিবডি? মেটাফোর হচ্ছে একটা তুলনা। আমরা সিমিলি পড়েছি। সিমিলি মানে সিমিলারিটি বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস। সিমিলি কি করে বুঝবো? সিমিলির মধ্যে অ্যাজ বা লাইক দিয়ে তুলনাটা করা হয়, কিন্তু মেটাফোরের মধ্যে সেটা থাকে না। মেটাফোরটা এক ধরনের তুলনা, কিন্তু একটা হিডেন ওয়েতে থাকে। সো এই স্ট্রং রুটসটা, রুটস মানে কি? হোয়াট ইজ রুটস? বলো। দ্যাট ইজ ROUT, রুট, ওটা মানে রাস্তা। এই রুটস মানে কি? ইয়েস, গাছের শিকড়, রাইট? সো হচ্ছে স্ট্রং রুটস। অ্যাকচুয়ালি এখানে গাছের রুটস দিয়ে ফ্যামিলি বন্ডিংকে বোঝানো হয়েছে, বা ফ্যামিলির রুলস অ্যান্ড রেগুলেশনসকে বোঝানো হচ্ছে। যেমন করে একটি গাছের যদি রুটস, শিকড়, যেটা জড় আমরা বলি, সেটা যদি শক্ত হয়, গাছটা অনায়াসে বেড়ে উঠতে পারে, একতলা, দোতলা, তিনতলা অবধি যেতে পারে, কোনো সমস্যা নাই। মানে ভিত, তার মাটি, দেখবে ভূমিকম্পের অনেকটা বেশি বিশেষ কারণ দিয়েছে, গাছ আমরা অত্যধিক পরিমাণে কেটে ফেলছি, রাইট? তো গাছ যদি মাটিকে আঁকড়ে থাকে, তাহলে গাছটা যেমন স্ট্রং হতে পারে। একটা তুমি ধরো বাড়ি তৈরি করবে, ফর এক্সাম্পল একটা স্ট্রাকচার, একটা ম্যানশন, একটা বাড়ি তৈরি করবে, তার জন্য তোমাকে একটা ভিত দিতে হয়, তো বা এখন মডার্ন বিভিন্ন কলাম ইত্যাদি দিতে হয়। তো ভিতটা যদি শক্ত থাকে, ভিতটা যদি ঠিকঠাক থাকে, তোমার বাড়িটা যেমন অনায়াসে অনেক উঁচু পর্যন্ত তুমি নিয়ে যেতে পারো। সিমিলারলি একটা গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে তার রুটসটা প্রচন্ড পরিমাণে স্ট্রং হওয়া জরুরি। তেমনি এখানে রুটস দিয়ে অ্যাকচুয়ালি ফ্যামিলি বন্ডেজকে বোঝানো হচ্ছে। একটি গাছ যেমন করে তার রুটস এর উপর ডিপেন্ড করে বেড়ে ওঠে, ঠিক একটি ফ্যামিলিতে রুলস, রেগুলেশন, বন্ডেজ, হ্যাঁ, বিভিন্ন প্রিন্সিপালস, তাদের আদেশ, মরালিটি ইত্যাদি ডিপেন্ড করে একটা ব্যক্তিত্বের ডেভেলপমেন্টের জন্য। একটা ব্যক্তিত্বের ডেভেলপমেন্টের জন্য একটা কথা ভালো করে দেখবে যে একটি মা যদি প্রপার ওয়েতে শিক্ষা দিতে পারে, তাহলে সেই শিশুটা অনায়াসেই 100 জন শিক্ষকের সমান তার মার কাছ থেকে শিখতে পারে। আমরা এখানে মায়ের থেকেও, বলো কি, কালচারাল ফাউন্ডেশন। সো আমরা এখানে দেখতে পাবো যে এপিজে আব্দুল কালাম স্যারের বাবা একটা ডেডিকেটেড পার্সন ছিলেন, একটা রুল বাউন্ডেড পার্সন ছিলেন, একটা কাইন্ড পার্সন ছিলেন, এবং তার এই যে ব্যক্তিত্বের যে গুণাবলী, মানে এপিজে আব্দুল কালাম স্যারের বাবা, তার যে ব্যক্তিত্বের গুণাবলী, সেটা টোটালটা ইনফ্লুয়েন্স করছে আমাদের এপিজে আব্দুল কালাম স্যারের পরবর্তী জীবনের। তার চাইল্ডহুড, এই টেক্সটটাকে একটা টেকনিক্যাল একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে চাইল্ডহুড মেমোয়ার। মেমোয়ার মানে ইন দ্য মেমোরি, মানে মেমোরি সামথিং। হ্যাঁ, তো তুমি দেখতে পাবে এই টেক্সটটাতে ছোটবেলায় তার জীবনে মানে দেখা তাদের বাবা মার বিভিন্ন কীর্তিকলাপ, সেগুলো পজিটিভ সবটাই, যে তার বাবা মা কত একটা উদার মনের মানুষ ছিলেন, হ্যাঁ, কত সুন্দর ফ্যামিলি তাদের ছিল। সুন্দর ইন দ্য সেন্স পাঞ্চুয়াল, মানে রুল রেগুলেশন বাউন্ডেড, কাইন্ড হার্টেড পার্সন তারা,
হ্যাঁ, লোকের পাশে সব সময় থাকতেন। একটা তোমরা এখানে বর্তমান কনটেক্সটে এই টেক্সটটা প্রচন্ড জরুরি, যে আমরা এখানে দেখতে পাবো রিলিজিয়াস হারমনি, রাইট? ওই এলাকাটা হারমনি মানে কি বলবো, কোঅপারেশন, মানে একে অপরের সাথে মিলেমিশে থাকা। ওখানটায় তোমরা দেখবে পুরোপুরি একটা মুসলিম এরিয়াতে বিলং করা লোক, কিন্তু সেখানে অনেক অন্যান্য কালচার, অন্যান্য রিলিজিয়ন, স্পেসিফিক্যালি হিন্দু কালচারের মানুষরাও বসবাস করতো, কিন্তু তাদের মধ্যে এত রিলিজিয়াস হারমনি ছিল, একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ ছিল, যে সেটা তার জীবনে পরবর্তীতে অনেক ইনফ্লুয়েন্স করেছেন। বর্তমান কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্ম নিয়ে রাজনীতির একটা আলাপ আলোচনা, অর্থাৎ রাজনীতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে, বা উল্টোটা, যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। কিন্তু বর্তমান কনটেক্সটে এই টেক্সটটা কেন জরুরি, এখানে তুমি দেখতে পাবা, তোমাকে রিফ্লেক্ট করবে মিরর ওয়েতে, যে কিভাবে ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষটা হচ্ছে সবচাইতে মানে শেষ কথা, মানে মানুষকে মানুষের প্রতি ভালোবাসা থাকা দরকার। সে কোন জাতের, কোন পাতের, কোন ধর্মের, এটা নেসেসারি নয়। এই টেক্সটটা এরকম একটা মেসেজ দিচ্ছে। তো বর্তমান কনটেক্সটটা প্রচন্ড জরুরি। তোমরা যেহেতু সবাই উড-বি সিটিজেন, তোমরা তোমাদের জীবনে পরবর্তীতে এগিয়ে যেতে চলেছো, এই টেক্সটটা তোমাকে একটা ফিলোসফিক্যাল মেসেজ দেবে, যে তোমার ফ্যামিলি বন্ডেজ, তোমার ফ্যামিলির পাঞ্চুয়ালিটি, সেই অ্যাটিটিউডগুলো তোমার বেড়ে ওঠার ক্ষেত্রে কতটা জরুরি, তার একটা দৃষ্টান্ত, জ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম স্যার। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পিতামাতা অত্যন্ত আদর্শ একটা পিতামাতা ছিল বলেই আজকে সে তিনি পুরো ক্রেডিটটা দিচ্ছেন তার বাবা মার প্রতি, যে আমার বাবা মা এত যদি পাঞ্চুয়াল না হতো, এত আইডিয়াল পারসনস না হতো, তাহলে হয়তো আমার জীবনে, মানে আমি হয়তো কোট আনকোট এত সুন্দর বা একটা মেমোরেবল পারসন হতে পারতাম না। তাই এই টেক্সটটা একটা ফিলোসফিক্যাল মেসেজ তোমাদের মধ্যে দিচ্ছেন। আমরা অলরেডি ইউলিসিস পড়ে ফেলেছি। ইউলিসিসে কি বলা হচ্ছে, যে পাঞ্চুয়ালিটি ইজ নেসেসারি। তুমি যেখানে যাও না কেন, জীবনের 67 বছরে এসেও তুমি এই কথাটা যদি বিশ্বাস করো যে ইয়েস আই ক্যান ডু দিস, তাহলে সেটা কিন্তু পসিবল। এই টেক্সটটাও কিন্তু তোমার একটা সেরকম একটা ফিলোসফিক্যাল, একটা আইডিয়ালিজম, তোমার জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সেই রকম একটা প্র্যাকটিক্যাল মেসেজ দিচ্ছেন। বোঝা গেল? স্ট্রং রুটস বলতে কি মনে হচ্ছে? রুটস বলতে এখানে আমাদের এপিজে স্যারের পিতামাতার সাথে যে রিলেশন, সেইগুলো তার জীবনে কি কি ইনফ্লুয়েন্সেস করেছিল, তার ঘটনা বলি, সেটা হচ্ছে এখানে স্ট্রং রুটস। অর্থাৎ এক কথায় বলতে গেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি তোমার ভালো হয়, তুমি অটোমেটিকলি একটা ভালো, সুন্দর, পজিটিভ, সোসাইটিতে রিলেটেড, রেলিভেন্ট একটা পার্সনে পরিণত হতে পারবা। তার একটা প্রপার দৃষ্টান্ত হচ্ছে আমাদের আব্দুল কালাম স্যার। ক্লিয়ার এভরিবডি?